বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের বিষয় গ্রিন গ্রোথ ফর রুরাল ইউথ, বিল্ডিং এগ্রি এন্টারপ্রাইজেস থ্রু PM প্রণাম। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক।
এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। আজকের বিষয় মোনোসেক্স তেলাপিয়া ফার্মিং, একলিঙ্গ তেলাপিয়া মাছের চাষ। কথা বলবেন ডক্টর ইন্দ্রদীপ চক্রবর্তী, ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার, ট্রেনিং, আলিপুরদুয়ার। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। বন্ধু শুনছেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। আপনি শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের বিষয় গ্রিন গ্রোথ ফর রুরাল ইউথ, বিল্ডিং এগ্রি এন্টারপ্রাইজেস থ্রু PM প্রণাম, অর্থাৎ গ্রামীণ যুব সমাজের জন্য সবুজায়নের বৃদ্ধি, PM প্রণামের মাধ্যমে কৃষি উদ্যোগ গড়ে তোলা।
আর আজ স্টুডিওতে রয়েছি আমি আর যে মণিদীপা, এবং আজকের বিশেষ অতিথি হিসেবে স্টুডিওতে আবার পেয়ে গেছি আজকের বক্তা প্রফেসর প্রতনু বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইকোনমি, ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স, মেদিনীপুর সিটি কলেজ। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে ভেতরে আবারও একবার স্বাগত জানাই। আজকের কথা বলবো গ্রিন গ্রোথ ফর রুরাল ইউথ নিয়ে। এই গ্রিন গ্রোথ বিষয়টি কি? হ্যাঁ, এই আমরা আগের এপিসোডে ওই জিনিসটাই বলছিলাম যে হঠাৎ করে ভারতবর্ষের পপুলেশন বাস্ট হয়েছে এবং হঠাৎ করে জনঘনত্ব বেড়ে গেছে, এবং সেই জনঘনত্ব কিন্তু আমার মিডল এজ ইয়ং যে পিপল তাদের জন্য, এবং সেই ইয়ং পিপলদেরই কিন্তু আমরা গ্রিন গ্রোথ বলতে বুঝি যে হ্যাঁ কোনো এগ্রিকালচার গ্রোথ, সেটা কিন্তু না। এই ইয়ং পিপলদের হঠাৎ করেই মানে একটা দায়বদ্ধতা কিন্তু আছে একটা ভবিষ্যতের কিরমভাবে দেশ চলবে তার ওপর, এবং সেটা শুধু ইয়ং পিপল বলবো না, ভারতবর্ষের সব নাগরিকদেরই আছে। কিন্তু এই যে হিউজ যে পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং সেই ক্ষেত্রে একটা দায়বদ্ধতা কিন্তু আমাদের সবার কাঁধে এসে পড়ছে, এবং তার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সমাজের সচেতনতাটা কতটা আমরা নিতে পারি আর কি। এবং সেই দায়বদ্ধতা বলতে গেলে যে শুধু আমি আমার নিজের আখের ব্যাপারটা বুঝে নিলাম, আমার দায়বদ্ধ বুঝে নিলাম সেটা না, এবং সবাইকে সচেতনও আমাকে করতে হবে। আমি যদি দেখি যে অন্য কেউ সচেতন নেই, তাকেও আমাকে সচেতন করতে হবে, এবং সেই চিন্তাধারাটা যাতে আমরা সবার মধ্যে আসে, এবং তার ফলে শুধু যে সমাজের সচেতনতা বৃদ্ধি হবে তা না, আর্থিক উন্নতি হচ্ছে। কিরমভাবে আর্থিক উন্নতি হচ্ছে? আর্থিক উন্নতি বলতে যে হঠাৎ করে ধরুন আমি এগ্রিকালচার প্রসপেক্টে যদি বলি, চাষবাসের প্রসপেক্টে বলি, আমি ফার্টিলাইজার ইউজ করছি না বা কম ইউজ করছি, সেই ক্ষেত্রে একটা তো ইনপুট কস্ট, যেটা আমার খরচা চাষবাসের জন্য, সেটা তো অটোমেটিক্যালি আমার কমে যাচ্ছে। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে এই অর্গানিক ফার্টিলাইজার যদি আমি ইউজ করি বা ন্যানো ফার্টিলাইজার যদি ইউজ করি, একটা যে আউটকামটা পাচ্ছি, যে প্রোডাক্টটা পাচ্ছি, সেটা অনেকটাই রেসিডিউ, তার মধ্যে কিছু থাকছে না, সেখানে হয়তো রাসায়নিকের মানে প্রভাবটা সেই ফসলের কম হয়ে যাচ্ছে যদি আমি ইউজ না করি আর কি। ঠিক আছে, তাহলে সেই ইয়েটা আমার অনেক কম পড়ে যাচ্ছে, এবং তার ফলে কিন্তু এটা টু সাস্টেন আওয়ার লাইফ অফকোর্স, মানে আমাদের যদি জীবনটাকেও যদি অনেক দিন চালাতে হয়, আমরা এখন হয়তো 60 বছরও বাজেও কি বলে মনে হচ্ছে না, কিন্তু যদি আমরা তাই দেখি, আমরা আরও বেশি বাঁচতে পারি। এবং তার সাথে সাথে পরিবেশ বান্ধব অ্যাপ্রোচগুলো কিন্তু সমাজের যুব সমাজকেও যেমন আমাদেরকে সচেতন করতে হচ্ছে, তারাও ভবিষ্যতে বুঝতে পারবে যে গ্রিন গ্রোথ বা এই শুধু যে সমাজের দায়বদ্ধতা বলেই যে আমাদের চুপ থাকতে হবে সেটা না, আমাদের কিন্তু আর্থিক দিক থেকে বা ইকোনমিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সোশিও ইকোনমিক্যাল, সামাজিক এবং অর্থনৈতিক, এই দুটো ব্যাপারেই কিন্তু আমাদেরকে সচেতনতা গড়ে তুলতে হচ্ছে, এবং তার ফলে কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু আমরাই প্রফিটেবল, মানে আমরাই কিন্তু সুবিধাবাদী বা আমরাই সুযোগটা পাচ্ছি, আমাদের ভবিষ্যৎ জেনারেশনরা পাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট ফর ম্যানকাইন্ড, মানে আমাদের মানুষের জন্য মানুষের পাশে তো তাদেরকে দাঁড়াতেই হবে, এবং সেই কারণে আমরা সেই গ্রিন গ্রোথের অ্যাপ্রোচটা করার চেষ্টা নিয়ে এসেছি। আচ্ছা, এক্ষেত্রে শুধুমাত্র রুরাল ইউথ মানে গ্রামীণ যুব সমাজের জন্য কেন এই ভাবনাটা? তাদের আছে দেশের ভবিষ্যৎ। আচ্ছা, অবশ্যই রুরাল ইউথ মানে তাদের হাতে দেশের ভবিষ্যৎ, এবং তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে আরও 50টা বছর তাদের হাতে থাকবে, তো তাদেরকে যদি আমরা চিন্তাধারাটা না দিয়ে যেতে পারি, তাহলে কাদেরকে হাত দিয়ে যেতে হবে আমাদেরকে স্বাভাবিকভাবে। এবং অবশ্যই মানে আর একটা কথা না বললেই নয় যে যদি আমি শুধু রুরাল মানে যুব সমাজকেই আমি বলবো তা নয়, গ্রামীণ যুব সমাজকেই বলবো তা নয়, অবশ্যই যারা শহুরে, যারা আমরা যারা শহরে চাষবাস, অনেকেই ফুল বাগানও করে, অনেকেই বা তার বিজনেস, ছাদ বাগান করছে, কিছু ফলের গাছ করছে, তারাও কিন্তু তাদের নিজেদের ভবিষ্যৎটা কিন্তু এনহ্যান্স করতে পারে। অনেক জায়গাতে আমরা দেখেছি যে আমার বাড়িতে হয়তো 2টো আমের গাছ আছে, কি যাই হোক কাঁঠাল কি জামের কিছু গাছ আছে, তো তারা যদি সেখানে পর্যাপ্ত পরিমাণে
ফার্টিলাইজার বা খুব বেশি পরিমাণে ফার্টিলাইজার দিয়ে যায়, পর্যাপ্ত পরিমাণ বলবো না, খুব বেশি পরিমাণ যদি দেয় তাহলে সেখানেও তো কিছু তারা ইনফেক্ট করছে। এবং সেটা আমরা কি করি যে হয়তো অনেক বেশি আম হয়ে গেল, আমরা পাড়াতে বিলোতে চলে গেলাম, যে আমরা তো খাওয়া হয়ে গেছে এবার যাই। এবার সেক্ষেত্রে জিনিসটা দেখা যায় যে আমরা ওই টক্সিক জিনিসটা, ধরুন ফার্টিলাইজারের রেসিডিউ সে তার মধ্যে পড়ে থাকলো এবং সেটা আমরা অন্য জায়গায় দিয়ে সেটাকে আরও বেশি স্প্রেড করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যুব সমাজ যদি এইটার প্রতি সচেতন হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট অপটিমাম পরিমাণে আমার যতটা দরকার অতটাই হয়তো আমরা সেই বা কোনো জৈব সার দিয়েও যদি হয় আমরা গ্রো করতে পারি খুব ইজিলি, সেটা আমরা ওখানে অ্যাপ্লাই করার পর সেই যে আউটপুটটা বা যে ফসলটা পাবো সেটা কিন্তু আমরা যুব সমাজকেই আমরা। তো পিএম প্রণামের হাত ধরে আজকের যুব সমাজ কৃষি উদ্যোগের আওতায় কিভাবে নিয়ে আসা সম্ভব? এটা একটা প্রচণ্ড বড় গোল এবং এটা খুব ছোট কোশ্চেন। তো এই ব্যাপারটা হচ্ছে যে নিয়ে আসা রাতারাতি হওয়া সম্ভব না, কোনোভাবেই এটাকে রাতারাতি সম্ভব না। আমরা আগের এপিসোডেও বলছিলাম যে এটা আপনাকে করতে হবে খুব ধীরে 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 ধীরে, মানে ওনাদের যে এটাকে বলা হয় একটা আইস ব্রেকিং প্রসেস। মানে ফার্মারদের, চাষি ভাইদের বা চাষি বোন যারা আছে তার মন একদম পুরো কঠোর, তারা মাঠে ঘাটে ওপেন স্পেসে তারা চাষবাস করেন এবং তারা কোনো টেকনোলজি অ্যাডপ্ট করতে চান না আর কি। তো এই আইস ব্রেকিং ধীরে ধীরে তাদের সাথে কথা বলে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে 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 তাদেরকে যতটা হোক 10% হলেও তাদেরকে অ্যাডপ্ট করাতে হবে। এবং এইভাবে কিন্তু আমরা যতটা পারবো, যে যতটা এক্সটেনশন বা কৃষি সম্প্রসারণ করে বা আমাদের নতুন টেকনোলজি তাদের হাতে দিয়ে তাদেরকে ডেমনস্ট্রেশন করিয়ে, যে আপনার যদি আমি টেকনোলজিকেও অ্যাডপ্ট করি, ধরুন আমি ড্রোন দিয়ে স্প্রে করছি, তা আপনার তো খরচা কমছে। এবার আর একটা সুবিধা কি, এই যদি আমি রিসেন্ট রিসেন্ট জেনারেশনের ক্ষেত্রে দেখতে চাই, তারা কিন্তু সারাদিন আমরা ফোন নিয়ে বসে থাকি এবং খুব টেকনোলজি সেভি। তো সেই ক্ষেত্রে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, আজকের যুব সমাজ কিন্তু শিক্ষিত, অফকোর্স গ্রামীণ যুব সমাজও বেশ শিক্ষিত, অনেক শিক্ষিত। তো সেক্ষেত্রে এইটা কি মানে বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে? হ্যাঁ, বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলবো না, কিন্তু অনেকেই আছেন যে আজকে যুব সমাজ কিন্তু তারা অবশ্যই তারা মাঠে স্প্রেয়ার নিয়ে পিছনে 15 লিটার জল নিয়ে তারা স্প্রে করতে যাবে না। তার কাছে যদি ড্রোন থাকে তাহলে সে ঘরে বসেই স্প্রে করবে টেকনোলজিকে ইউজ করিয়ে। কিন্তু ড্রোন ইউজ করবে, এবার ব্যাপারটা হয়ে যায় যে ধরুন কিছু আমাদের ভারতবর্ষে একটা মেন যেটা প্রবলেম হয় যে চাষি যারা আছেন, চাষি ভাইরা, তারা কিন্তু ম্যাক্সিমাম মার্জিনাল ফার্মার, মানে 0.7 হেক্টরের নিচে কম ল্যান্ড আছে এবং ওইটুকু ল্যান্ডে আমি কি ড্রোন দিয়ে স্প্রে করব, প্রথমত ব্যাপার। কিন্তু দেখা গেছে কি, যদি একক এরিয়ায় বা কিছুটা এরিয়াতে সব চাষিরাই ধরুন ধানই করছে এবং ধানে ওই একটি পোকাই চারদিকে লেগে গেছে, তার ফলে কি হয়, আমরা হয়তো কিছু কাস্টম হায়ারিং সেন্টার আছে, এই কাস্টম হায়ারিং সেন্টার থেকে ওই ধরুন ড্রোনটা আমরা অ্যাডপ্ট করে নিলাম বা কিছুক্ষণের জন্য কি বা 2 দিনের জন্য হায়ার করলাম, সব চাষি ভাই 15 জন কি 20 জন মিলে, যে আমাদের টোটাল এতটা ল্যান্ড হচ্ছে, এতটা এরিয়াতে আমার ধান চাষ হচ্ছে, সেখান থেকে সেটা অ্যাডপ্ট করলাম, করে নিয়ে সেটাকে আমরা ইউজ করলাম 2 দিনের জন্য, ড্রোনটাকে দিয়ে স্প্রে করালাম। তাহলে অ্যাটলিস্ট 2 দিনে, যেটা আমার হয়তো 10 দিনে হতো সেটা আমার 2 দিনে হলো, বাট সেখানে কিছু পরিমাণ একটা টাকা যাবে এবং সেটা যতটা মানে কোষে দেখা গেছে ইকোনমিক্যালি ইট উইল বি বেনিফিটেড ফর দ্য ফার্মার্স। তারা খুব লাভবান। এই জায়গায় একটা কথা বলতে যাই, ড্রোনটা তো অ্যাডপ্ট করবে, কিন্তু ড্রোনের সাহায্যে তারা সার প্রয়োগ করছে বা বিষ প্রয়োগ করছে, যাই হোক, বা ন্যানো ফার্টিলাইজার দিচ্ছেন, এই ড্রোনের সাহায্যে এই ব্যাপারটা তো তাদের কাছে নতুন, এই ভাবনাটা তো নতুন। তো সেক্ষেত্রে ইয়ং জেনারেশন যারা টেক সেভি, মানে যারা সারাদিন ফোন চালাচ্ছে, যারা দে হ্যাভ নলেজ, তাদের কাছে আপনি একটা ঠিক কথা বলেছেন যে তাদের কাছে নলেজ আছে এখনকার দিনে। তো তারাই তাদেরকে, তাদের মা বাবা হোক বা নিজের ভাই বোনদের হোক, তাদেরকে ওই টেকনোলজিটা সে প্রদান করবে এবং প্রদান করলেই সে অটোমেটিক্যালি তারা দেখবেন যে হ্যাঁ, আমার তো আর সময় লাগছে না একটা কাজ করার জন্য, এতক্ষণ লেবারও দিতে হচ্ছে না, পরিশ্রমটাকে, তাহলে এনার্জি এফিসিয়েন্সিটা অতক্ষণ আমার সময়ও লাগছে না, পরিশ্রমও দিতে হচ্ছে না, তাহলে এটা বেড়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, গ্রিন গ্রোথের পাশাপাশি আমরা কথা বলছি আজকে বিল্ডিং এগ্রি এন্টারপ্রাইজেস থ্রু পিএম প্রণাম। তো কৃষি উদ্যোগ গড়ে তুলতে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত? কৃষি উদ্যোগ গড়ে তুলতে কিন্তু
প্রথমত তো আগে চাষি ভাইদেরকে বোঝাতে হবে যে তাদের লাভটা কোথায়, এবং সেই লাভটা কিন্তু মানে আপনার এনভায়রনমেন্টের বা প্রাকৃতিক লাভ আমি পরিবেশের লাভ দেখে বোঝানো কিন্তু সম্ভব না। তাদেরকে আর্থিক লাভ বোঝাতেই হবে, এবং সেটা আছেও, সেটা অবশ্যই আছে, কিন্তু সেটাকে তাদেরকে হাতে না হাতে প্রমাণ করতে হবে, এবং তারপরেই কিন্তু তারা ওই উদ্যোক্তার বিষয়ে তারা অ্যাডপ্ট করার চেষ্টা করবে। এবং প্রথমত তো সেই বোঝানোটা কিন্তু একদিনে কি দুদিনে সম্ভব না, তারা তো দেখবে, তারা অ্যাডপ্ট করবে। এবং এরকম দেখা গেছে যে কিছু কন্ট্যাক্ট ফার্মিং হয়, কন্ট্যাক্ট ফার্মিং মানে যোগাযোগ করে ফার্মিং করা হয়। বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন যে কেভিকেগুলো আছে তারা কি করে, তারা একজন চাষি ভাইয়ের কাছ থেকে কিছুটা পরিমাণ ল্যান্ড লিজে নিয়ে নিল। লিজে নেওয়ার পর তারা হয়তো সেখানে চাষি ভাই হয়তো ধান করে অভ্যস্ত, তারা হয়তো নতুন কোনো ক্রপস তারা ফসল চাষ করছে, এবং সেই ফসল চাষ করে হয়তো সেখানে আরও বেশি কিছু মুনাফা করছে। ধরুন ড্রাগন ফ্রুটই করছে সেই জায়গায় যেখানে হয়তো ঝাড়গ্রাম এরিয়ায় হয়তো আমার জলের ক্রাইসিস আছে, সেখানে আমি ড্রাগন ফ্রুট করছি। এবার সাপোজ সেইখানে সে ড্রাগন ফ্রুট চাষ করে দিল, এবং যেখানে আমার জলের আমার ক্রাইসিস আছে, এবার সেটাকে তো সে ব্যবসার মাতৃক মানে ইয়েতে নিয়ে যেতে পারবে, কৃষি উদ্যোক্তার মধ্যে সেটা ওখানে ফসল মানে ওরা প্রফিটেবল হবে আলটিমেট, তাদের কাছে আর্থিক একটা সাহায্য আসবে। এবার এই ড্রাগন ফ্রুটটা যখনই তার কাছে আসছে, সেটা দেখতে হবে, সেটা আলটিমেটাম এখন মার্কেটে দুটো জিনিস আসছে, যে ধরুন একটা ড্রাগন ফ্রুট আসছে, সেটা বলে দিল যে হ্যাঁ এটা ড্রাগন ফ্রুট, এবং এখানে আপনি হয়তো কেয়ার করবেন না, কেউ যদি আমাকে বলে যেটা অর্গানিক প্রসেসে তৈরি করা হয়েছে ড্রাগন ফ্রুট, আপনি কিন্তু বরঞ্চ আরও ওটাতে ফোকাস করবেন, কারণ কি জিনিসটা অনেক বেশি সাস্টেনেবল, আপনার খেয়েও হয়তো কিছু অসুবিধা হবে না শরীরে। তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা যখনই চাষি ভাইরা বুঝতে পারবেন, যে অর্গানিক মার্কেটটা যদি তারা বুঝতে পারে, মার্কেটের সাথে তার কন্ট্যাক্টটা যদি ডাইরেক্ট চলে আসে, এবং তারা অটোমেটিক্যালি ধান ছেড়ে দিয়ে পরের বছর দেখবেন যে গোটাটাই ড্রাগন ফ্রুট তারা হয়তো বা করছেন, তাহলে এই যে ট্রান্সফরমেশনটা তাদেরকে কিন্তু ধরিয়ে দিতে হবে। তারা কিন্তু ওই দেখে তারা কোনোভাবে বুঝবে না, তাদের হয়তো পাশে গিয়ে করতে হবে। এই অ্যাপ্রোচটা করা দরকার। আচ্ছা, সেক্ষেত্রে কি ঝাড়গ্রামের কথা আপনি বললেন, সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের মাটিতে কি এই ধান চাষেই তো তারা অভ্যস্ত, তো ধান চাষের পরিবর্তে অন্য চাষ করার কথা কি তারা ভাববেন? ধান চাষ দেখুন, এবার ব্যাপারটা হচ্ছে যে ধান চাষ তো দু সময় হয়, খরিফ সিজন, একটা বড় সিজনে যেটা হচ্ছে। এবার এই খরিফ সিজনের ক্ষেত্রে কিন্তু তারা ধান চাষ করুক, আমি সেখানে বাধা দেব না, কিন্তু কারণ কি সেটা বর্ষার জলে পুষ্ট, এবং তারা যদি ঠিকঠাক সময়ে তারা ধানের ফসল পায়, তাহলে কারণ কি রাইস ইজ স্টেপল ফুড, এখানে পশ্চিমবঙ্গে হয় বেশি, সেই সময় করার দরকার নেই। কিন্তু রবি সিজনে বা যেটা আমি বলতে চাই যে বোরো ধান যেটা, হ্যাঁ ওই বোরো ধানের ক্ষেত্রে কিন্তু তাদেরকে ওই টেকনোলজিটাকে বোরো ধান চাষ না করাই বেটার আমি বলবো, কারণ কি সরকার থেকেও এটা বলা হচ্ছে যে ধীরে ধীরে আমাদের জলস্তর নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে, তো মাটির জলস্তর যতই আমার নিচে নামবে, আর বোরো ধানে জলটাই দেওয়া হয় নিচ থেকে, ওয়াটার জলকে তুলে পাম্পের সাহায্যে শ্যালো সাহায্যে দেওয়া হয়, তো তার ফলে কি হয় যে ধানের আসলে কয়েকটা জায়গা মাথায় রাখতে হয় আমাদেরকে, যে ধরুন ধান, এবার দেখবেন যে যেখানেই আমার জল বেশি, ঠিক আছে, যেখানে আমার জল বেশি সেখানেই রোগ পোকার আক্রান্ত, যে কোনো ক্রপে যেখানে আমার ওয়াটার বা ময়েশ্চার যেখানে আমার বেশি সেখানে রোগ বেশি, যেখানে আমার রোগ বেশি সেখানে আমার পেস্টিসাইড অথবা ফার্টিলাইজার এই জিনিসগুলো আমার বেশি ব্যবহার করতে হবে। এবার এই জায়গাগুলোর উপর যদি আমি ধরি, তাহলে যখনই আমার রোগ বেশি, ফার্টিলাইজার পেস্টিসাইড বেশি দিচ্ছি বা কেমিক্যালস যত আমি বেশি ইউজ করব, তত কিন্তু আমার আলটিমেটলি আমরা কিন্তু এটা সমাজের ক্ষতিই করছি, বিশেষ করে মাটির ক্ষতি করছি, এবং তার সাথে সাথে আমরা যে সেই ফলনটাকে কনজামশন করছি, যেটা খাচ্ছি, সেটা কিন্তু আমাদেরই সমাজের ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে আমরা বা চাষি ভাইরা অন্য চাষের দিকে ঝুঁকবেন বলছেন? হ্যাঁ, সেক্ষেত্রে অন্য চাষের দিকে তারা ঝুঁকবে। আচ্ছা, তো আমার পরবর্তী প্রশ্ন যেটা, যে পিএম প্রণাম কিভাবে সাহায্যকারী কৃষি উদ্যোগ গড়ে তুলতে? কৃষি উদ্যোগ গড়ে তুলতে স্বাভাবিকভাবেই সাহায্যকারী বলতে তারা হয়তো একটা জায়গাতে তারা হয়তো চাষি ভাইরা যেটা মানে ওনারা বুঝতে পারেন না, যে
হঠাৎ করে কোনো নতুন টেকনোলজি বা কোনো নতুন স্কিম আমরা অ্যাডপ্ট কেন করতে যাব, কিন্তু এটা হঠাৎ করেই মানে এটাও দেখা গেছে যে নতুন টেকনোলজি বা কোনো প্রসেসকে আমরা যদি অ্যাডপ্ট করতে চাই তাহলে কিন্তু তারা যে পরিমাণ আর্থিক দিক থেকে তারা যতটা সাশ্রয় করতে পারছে অন্য কোনো দিক থেকে কিন্তু তারা অতটা সাশ্রয় করতে পারেন না। এবার এই স্কিমগুলো যেমন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, বা ধরুন একটা ফসল বীমা যোজনা আছে, তারপর কৃষি সিঁচাই যোজনা আছে, তারপর পরম্পরাগত কৃষি যোজনা আছে, তাহলে এই যে যোজনাগুলো বা এই স্কিমগুলো কিন্তু আলটিমেটলি সব স্কিমেরই একই গোল। আপনি যদি ব্রড স্পেকট্রামে ভাবেন যে তারা কিন্তু চেষ্টা করে যে সব কিছু ইনপুট যেগুলো তাদের লাগে, সে বীজ থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং, মানে যা কিছু তাদের দরকার, জল হোক ফার্টিলাইজার হোক, তারা যাতে যতটা চাষি ভাইদের দরকার সেইটুকুই তারা যাতে ইউজ করে। আর যদি সেটা তারা ইউজ না করেন তাহলেই আমরা কিন্তু এনভায়রনমেন্টকে টক্সিক করছি, এবং আলটিমেটলি তারা কিন্তু এই কি বলবো যে ফলনটা সেটা আমাদেরকে আলটিমেটলি সেটাকে মানে যে ফলনটা যেটা আসছে সেটা কিন্তু একটা টক্সিক্যাল অ্যামাউন্টে বা একটা হয়তো বিষাক্ত জিনিস আমরা সেটা কনজামশন করছি। এবার এই যে ফলনটা তারা যখন কনজামশন হয়ে গেল তখন তারা কিন্তু কোনোভাবেই দেখছেন যে এই মার্কেটে আছে পপুলেশন বেশি, এই সমাজটাকে তো খাইয়ে দিচ্ছে 10 দিনের জন্য কি 20 দিনের জন্য কি 1 মাসের জন্য তারা খেয়ে নিচ্ছে, কারণ তারা অভুক্ত, সবাই সমাজ অভুক্ত। এবং সেক্ষেত্রে তাদের নেক্সট প্লেটের জন্য কিন্তু বা নেক্সট আরও যদি আমি 10 বছরের কথা ভাবি কি 5 বছরের কথা ভাবি, তারা কিন্তু সেটাকে অ্যাডপ্ট করতে বা সেই ইয়েটাকে অ্যাডপ্ট করতে চাইবেন না। কারণ কি এটা কনজামশন করার পরেই কিন্তু নতুন টেকনোলজি বা নতুন কিছু স্কিম আবার নতুন আসবে, সরকার চেষ্টা করবে যে আরও আরও নির্ভুলভাবে আমরা যদি চাষবাস করি সেটার চেষ্টা করবে, এবং সেই নির্ভুলভাবে চাষটা যখন আমাকে করতে হবে তখনই কিন্তু দেখা যাবে যে সেখানে কিন্তু ফার্টিলাইজার বা রাসায়নিকের বা কেমিক্যালের ইউজ সেখানে আমার কমে যাচ্ছে, এবং সেই কমে যাওয়ার ফলে কিন্তু তারা এই নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করার চেষ্টা করবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন যেটা থাকছে যে আমরা তো এখন প্রযুক্তি নির্ভর, তো প্রযুক্তি কি এখানে গুরুত্বপূর্ণ বা হয়ে উঠেছে ধীরে ধীরে? প্রযুক্তি হ্যাঁ, এখন অবশ্যইভাবে প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কিন্তু প্রযুক্তিটা অ্যাপ্লাই বা আমার কতটা দরকার, কোন জায়গায় কীরমভাবে প্রযুক্তি দরকার সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেটা বুঝতে গেলে আমাদেরকে, আমি বলতে পারবো না যে হয়তো যে আমার কাছে বা একজন চাষি ভাইয়ের কাছে ধরুন 1 বিঘা জমি আছে এবং সেখানে আমি ড্রোন দিয়ে স্প্রে করলে তার কিন্তু অনেক কষ্ট পড়ে যাবে, তাকে ড্রোন কিনতে হবে বা তাকে হায়ার করার জন্য অনেক কষ্ট পড়ে যাবে। সেই কারণে আমাকে সমন্বিত একটা কৃষি ব্যবস্থাকে অ্যাডপ্ট করার দরকার, যে বিভিন্ন হয়তো কম্পোনেন্ট সেখানে আছে, বা সেখানে হয়তো আমার আলটিমেটলি একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রযুক্তিকে যদি আমি পুরোপুরি অ্যাডপ্ট করতে চাই সেটা কিন্তু ডিপেন্ড করছে তার কি ইনপুট আছে সেটার ওপর। ধরুন 1 বিঘা আমার কাছে জমি আছে, এবং বা একজন চাষি ভাইয়ের কাছে 1 বিঘা জমি আছে, এবং সেই জমিটা তিনি স্প্রে করতে চাইছেন, এবং স্প্রে করতে যাওয়ার সময় সে হয়তো তার স্প্রেয়ার দিয়ে সে স্প্রে করছেন। এবার আমার কাছে যদি 10 বিঘা জমি থাকে তাহলে সেটাকে আমি স্প্রেয়ার দিয়ে স্প্রে করব? নিশ্চয়ই না, আমার প্রযুক্তিকে অ্যাডাপ্ট করতে হবে। এবার সেটা ধরুন ড্রোন দিয়ে আমি স্প্রে করলাম, অথবা ধরুন আদার কিছু আমার ওই প্রিসিশন স্প্রেয়ার কিছু চলে এসছে, সেটা দিয়ে স্প্রে করলাম। তাহলে সেটা হলে কি হবে, সেটা হলে তারা খুব এফিশিয়েন্টলি সেটাকে অ্যাডপ্ট করে নিতে পারবে। কিন্তু আচ্ছা, এতক্ষণ আমরা কথা বললাম গ্রিন গ্রোথ ফর রুরাল ইউথ নিয়ে, এবং কিভাবে সেটি কৃষি উদ্যোগ গড়ে তুলবে PM প্রণামের হাত ধরে। এতক্ষণ সঙ্গে ছিলেন প্রফেসর প্রতনু বন্দ্যোপাধ্যায়। নমস্কার। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষি সংক্রান্ত নানান খুঁটিনাটি তথ্য নিয়েই বেতার বিদ্যাসাগরের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। তাই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা
জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন, এবং পাশাপাশি কেমন লাগছে আমাদের এই কৃষি পাঠশালা অনুষ্ঠানটি শুনতে সেটাও জানাতে ভুলবেন না। আমাদের জানাতে পারেন সরাসরি আপনাদের মতামত মেল করে। আমাদের মেল আইডি betarbiddasagor@mail.vidyasagar.ac.in। এছাড়াও আমাদের চিঠি পাঠিয়ে আপনারা জানাতে পারেন। ঠিকানা সকলেই জানেন, তাও আরও একবার জানিয়ে দিই। বেতার বিদ্যাসাগর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এছাড়া সরাসরি তো চলে আসতেই পারেন, আমাদের ফোনও করতে পারেন 8116884995 এই নাম্বারে। শুধুমাত্র ফোন নয়, সরাসরি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমেও জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও আমরা রয়েছি 90.8 FM বেতার বিদ্যাসাগর এই নামে। আমাদের চটপট সার্চ করে ফেলুন, এবং কোনো কথা থাকলে অবশ্যই আমাদের মেসেজ করে জানাতে পারেন। আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইউটিউব সেকশনে গিয়েও আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং অবশ্যই ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শুনলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। আমরা কিন্তু অপেক্ষায় আছি, তাই চটপট আপনার কথা পৌঁছে দিন আমাদের দোরগোড়ায়। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।